বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস পাপন, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো তৃতীয় মাত্রায় এবং অভিনন্দন আপনাকে। প্রথমে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই যে দুটো জনজীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়, একটি হচ্ছে হাম এবং আরেকটি হচ্ছে জ্বালানি সংকট। যেটা আপনি কি মনে করেন যে আপনাদের সরকার দীর্ঘদিন পরে বাংলাদেশে দায়িত্ব পেয়েছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা, এই দুটো ইস্যুকে কতটা ভালোভাবে ম্যানেজ করতে পেরেছে বা আদৌ পেরেছে কি না? প্রথমত আমাদের সরকার গঠিত হয়েছে খুব বেশি সময় হয়নি, 2 মাসের মতো। হামের যে সমস্যাটা সেটা কিন্তু এই সংকটটা আমরা ফেস করছি, বাট এটা শুরু হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যখন ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন তখন তাদের অবহেলার কারণে আমি বলবো, স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন আমি বলবো যে তার দায়িত্ব অবহেলা ছিল। সেই অবহেলার কারণে এতগুলো দুর্ঘটনা, আমি বলবো যে এতগুলো প্রাণহানির মতো বিষয় আমরা দেখেছি, যেটা আসলে একেবারেই মেনে নেওয়ার মতো না। এত শিশু একই সময়ে হামে মারা যাওয়ার ঘটনা মনে হয় অতীতে আমরা দেখিনি এই আধুনিক বিশ্বায়নে। তো সেটা আমি বলবো যে ওনারা যদি একটু মনোযোগী হতেন, টোটাল টিমকে আসলে বিচারের আওতায় আনা উচিত। কারণ আপনি ধরেন স্বাস্থ্য উপদেষ্টা তিনি সম্ভবত কোনো একটা এনজিওর দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন, আমি ধরে নিলাম তিনি তার দায়িত্বটা ভালো করে বুঝতেন না, বাট তার অনুগত যে টিমটা ছিল তারা কিন্তু জানতো যে হামের টিকাটা কখন আসবে, কখন দেওয়া হবে, এবং এটার গুরুত্বটা কিন্তু ওনারা চাইলে বুঝিয়ে দিতে পারতেন, সেটা তারা করেননি। তো ইতোমধ্যে আমরা এই সমস্যাটার ফেস আমরা করতে হয়েছে। তো খুব শীঘ্রই আপনি জেনেছেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যেই সরকার গঠন করেছেন, অর্থাৎ জনাব তারেক রহমানের অধীনে কিন্তু এখন যে বাকি হামসহ বাকি যে টিকাগুলো এখন সেটার দিকে মনোযোগী হয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে হাম না শুধু আমাদের অন্যান্য যে টিকাগুলো আছে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবে না। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন জ্বালানি সংকট, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। তারপরেও আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবারই আসছে, কারণ যেহেতু আমি দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কিন্তু যতটুকু সম্ভব সেই সংকটটা কমিয়ে আনা সেটা তিনি চেষ্টা করেছেন। এবং আমি বিশ্বাস করি অতীতে যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে জনগণ ছিলেন, এখানেও বেশ সহযোগিতা কিন্তু জনগণ তারেক রহমানকে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীকে করেছেন। না হলে এই সমস্যাটা আমরা এত দ্রুত এটা সমাধানের দিকে যেতে পারতাম না। তারপরে সমস্যা তো রয়েই গেছে, এখনও যেহেতু জ্বালানির আমাদের এই সংকটটা থাকবে, এটা খুব স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মহলে আমাদের যে প্রাপ্তিটা, যেই বৈষয়িক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো উত্তরণ না হবে, ততক্ষণ পর্যন্ত মনে হয় যে এই সমস্যাটা থাকবে। তবে আপাতকালীন যে সমাধানটা যেটা করা দরকার, অন্যান্য জায়গায় আমরা ভারতের দিকেও যদি তাকাই, আমরা দেখেছি যে ওখান থেকে আপনার পেট্রোল পাম্প থেকে যন্ত্রপাতি ভেঙে চুরে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা বাংলাদেশে হয়নি। আমাদের এখনও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি, এবং কিছু স্টেপ নিয়েছে যেগুলো আসলেই ফলপ্রসূ স্কুল কিংবা কলেজের ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার এই যে সন্ধ্যা 7টায় অফিস আদালত কিংবা আপনার হচ্ছে মার্কেটগুলো বন্ধ, যেখানে আপনার বিদ্যুৎ অপচয় বেশি হতে পারে। তো এই বিষয়গুলো আমার মনে হয়েছে যে যুগোপযোগী সিদ্ধান্ত ছিল এই মুহূর্তে জ্বালানি সংকটটা রোধে। তো বিএনপি সেটি অল্প সময়ের মধ্যে করতে পেরেছে। আমি সেটা আপাতত এটা একটা সফলতার দিক দেখছি। থ্যাংক ইউ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার মাহবুব, আপনাকে বিশেষভাবে স্বাগত প্রথমবারের মতো, আপনিও তৃতীয় মাত্রায়। এবং আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কি মনে করেন কিনা যে সরকার এই ইস্যুগুলোকে ভালোভাবে অ্যাড্রেস করতে পেরেছে, এবং একজন নাগরিক হিসেবে আপনি আর কোনো সংকট দেখেন কিনা যেটা জনগণকে সরাসরি স্পর্শ করে, জনজীবনকে? জি, ধন্যবাদ আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি হামটা দিয়ে বলি, অ্যাকচুয়ালি হামের টিকার কিন্তু প্রথম চালু হয়েছিল 1979 সালে, তখন জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি। ইপিআইয়ের কার্যক্রম চালু হলো। তারপরে কিন্তু ধারাবাহিকভাবে যাই সরকার থাকুক, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম জিয়ার প্রথম আমল, শেখ হাসিনার 96 সাল, আবার বেগম জিয়া এবং শেখ হাসিনার বাকি টাইম পর্যন্ত, এবং 2012-13-তে ওনারা আরও ডেভেলপ করলো। এবং হাম তো আসলে উধাও ছিল, জাদুঘরের ছিল। এবং এখানে আমি মনে করি যে বর্তমান সরকারের উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে অ্যাডভাইজারি কাউন্সিল ছিল তাদেরকে একটা তদন্তের আওতায় আনা।
কারণ হামটায় ধরেন আমাদের মধ্যবিত্তের পরিবারের ছেলেমেয়েরা বেশি আক্রান্ত হয়নি বলে কিন্তু ওইভাবে আমাদের আবেগটা কম আমি বলবো। প্রান্তিক জনগোষ্ঠীর বাচ্চারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে 200-র অধিক, যার ফলে কিন্তু আবেগটাও, কারণ আমাদের তো শ্রেণী নির্ভর আবেগ, তো এইটার যে ব্যর্থতা, এইটা ব্যর্থ না ক্রিমিনাল নেগলিজেন্স, এটা ইনকোয়ারি দরকার। আমরা বলতে পারি উনি দায়ী, কিন্তু ইনকোয়ারি বাংলাদেশে হতে হবে। আপনি বোধহয় আমার চেয়েও ভালো জানেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো পাবলিক হেলথ পত্রিকা সায়েন্স, তারা কিন্তু সরাসরি দায়ী করেছে, এবং ইউনুস সাহেব এসে ইউনেস্কোর মাধ্যমে যে টিকা কেনা এবং সেটাকে উনি ব্যক্তি খাতে দিয়ে দিলেন। ফলে এই যে বিগত অন্তর্বর্তী সরকারের যে জনবিরোধী পদক্ষেপ, সেইটার জন্য আপনার আজকে আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীর আমাদের বাচ্চা ছেলে মেয়ে 300টা বাচ্চার মতো মারা গেলেন। কম কথা অবুঝ যারা, এবং যেটা উধাও হয়েছিল, এইটাকে বিচারের আওতায় আনতে হবে, ইনকোয়ারির আওতায় আনতে হবে। আর আরেকটা যেটা আপনি বলেছেন জ্বালানি নিয়ে, এটা আমি বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জ্বালানি সমস্যা হলোই বা কেন লাইন পেট্রোল পাম্পে, আবার এখন উধাওই বা হলো কেন, এটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। আমার যেটা মনে হয় আমাদের সুপ্রিম কোর্টের সামনেই একটা বড় পেট্রোল পাম্প। দু ধরনের বক্তব্য আমি শুনেছি এখন পর্যন্ত। একটা হচ্ছে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাইন উধাও হয়ে গেছে। আরেকটা ভার্সন শুনেছি যে যখন সংসদে প্রধানমন্ত্রী একটা কমিটি করবার কথা বললেন, কমিটি করে দিলেন, এবং যেখানে সরকার পক্ষের 5 জন এবং সমান সংখ্যক বিরোধী দলের, তারপর থেকে এটা ঠিকই বলেছে। কারণটা কি জিলু ভাই, প্রথমে ওই আমাদের হাইকোর্টের সামনে যে রমনা পেট্রোল পাম্পটা ওয়ান অফ দি ওল্ডেস্ট, 50 বছর, ওই মালিকটা খুব সাহসী, উনি বলল যে রেশনিংটা করি তো সর্বনাশ হলো, রেশনিংয়ে প্যানিক বাই শুরু হলো, আমরাও তো বেশি আতঙ্কগ্রস্ত হই, রেশনিংটা দরকার ছিল না। আর তারপরে আপনি যেরকম শুনেছেন, আমরাও তো, আমার আইনজীবী হওয়ার সুবাদে টপ টু বটম মানুষরা আসে এখানে, নানা ধরনের মজুতের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পর্ক, নানাবিধ প্রশ্ন আসে। তবে এইটাকে আমি বলবো, যদিও মাত্র 3 মাসও হয়নি সরকার, 2 মাস পার হয়েছে, আমরা তাদের সাফল্য কামনা করি, কিন্তু এই ম্যানেজমেন্টে প্রথমেই কিন্তু বিএনপি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি, বা কনসার্ন মন্ত্রণালয় এবং সুপারভিশনগুলো হয়নি। আমার ধারণা সুপারভিশনগুলো হলে এই এত মানুষের হয়রানি হতো না, রাতকে রাত জাগা। এবং এখানে আপনার, আমি বলবো যে আমাদের যে সুপারভাইজারি বডিগুলো ছিল, জ্বালানি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নানাবিধ, কারণ এখানে তো অকটেন পেট্রোল তো অ্যাকচুয়ালি আমাদের বাই প্রোডাক্ট উৎপাদন হয় গ্যাসের। এনি আদার ইস্যুস যেটা আপনি মনে করেন? এনি আদার ইস্যু আরেকটা আছে, যেটার এই যে মব কালচার থেকে তো মুক্ত হচ্ছে না আমরা, যেটা মবের জনক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এখন তো জননীয় পাওয়া গেল মবের আপনার গণস্বাস্থ্যে। তো এখানে বিএনপি যে জিরো টলারেন্স মুখে বলছেন ওনারা, কিন্তু বাস্তবে তো মবের কালচার কমছে না, মানুষ আতঙ্কিত হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সো মিস নাদিয়া পাঠান পাপন, আপনি শুনছিলেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনও জনমনে কিছুটা হলো অসন্তোষ, অস্বস্তি আছে। মবের প্রসঙ্গ উনি তুললেন, কিশোর গ্যাংয়ের কথা, এটা আগেও ছিল, আবার তাদের সরব আমরা দেখতে পাচ্ছি, তৎপরতা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে পেট্রোল পাম্পের, আমি অ্যান্সারটা দিয়ে নিচ্ছি, যে এখানে আপনি দেখেছেন যে পেট্রোল পাম্পের লোকগুলো কিন্তু বলছিলেন যে আমাদের আগে যে মজুদ ছিল, আমাদের প্রতিদিন যে সেলটা হতো, এটা কিন্তু হঠাৎ করেই এটা পরিমাণের চেয়েও বেশি মানে বেড়ে গেছে। তার মানে হচ্ছে কেউ না কেউ কৃত্রিম সংকট তৈরি করার একটা পরিকল্পনা হয়তো এটা থেকে হতে পারে। আবার আমরা বাঙালিরা মনে করি আগে থেকেই যে একটা সংকট তৈরি হওয়ার আগে আমরা নিজেরাই সংকট তৈরি করে ফেলে, আমার যেটা প্রয়োজন নাই সেটা আমি স্টকে রাখি, তো সেটাও একটা বড় কারণ। এই কারণটাকে আসলেই আমি মনে করি যে আমাদের যে সংকটটা মাঝখানে যেটা লাইনগুলো, গাড়ির লাইনগুলো আমরা দেখেছি, এটার কারণে হতে পারে। এছাড়া এরকম সংকট হওয়ার কথা না, কারণ যেই পরিমাণ মানে আপনার ওই সময় আমদানি হওয়ার কথা ছিল সেই পরিমাণই কিন্তু এসেছে। মব কালচার, যেটা মব কালচারের ব্যাপারে বারবারই কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বারবার কিন্তু একেবারে জিরো টলারেন্সই বলছেন, এবং সেটা বলছেন যেমন মানে কাজেও সেটা দেখাচ্ছেন, এবং অলরেডি প্রত্যেকটা প্রশাসনিক জায়গায় বলে দেওয়া হয়েছে যে এই জায়গাটা যেন কঠিনভাবে দমন করা হয়। এখন বিষয়টা হয়েছে কি, দেখেন, বিরোধী দল সব কিছুই তাদের মতো করে, আবার এই মবটা যখন ক্রিয়েট করে, আপনি গিয়ে দেখেন
তাদের উপর যখন আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেবে তখন বলা হবে যে তাদের উপর দমন পীড়ন করা হচ্ছে। একসাথে তো দুইটা বিষয় কখনোই যাবে না। যেই অপরাধী হবে, যেই আইনকে নিজের হাতে তুলে নিতে যাবে তাকে তো আপনার থামাতেই হবে, কিন্তু তখন পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু চলে আসে যে এখনই সরকারের পক্ষ থেকে দমনপীড়ন শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় যে এটার জন্য আমাদের যথেষ্ট সময় দিতে হবে, কারণ 1.5 বছরে আপনি যেই সিচুয়েশন ক্রিয়েট করেছেন, 1.5 বছরে মানুষের মগজে মননে কিংবা এই যে কিশোর গ্যাং কিংবা আমরা যারা মব সৃষ্টিকারী তাদের মগজে যেটা আমরা একেবারে স্টাবলিশ করে দিয়েছি, তখন আমরা কোনো আমাদের ভয়েস রেজ করি নাই। তো এখন হঠাৎ করে ঠিক 1.5 মাসের মধ্যে সেটা যাবে না, অবশ্যই সেটা কমে আসবে, এটার জন্য সময় দিতে হবে। হঠাৎ করে তো একেবারেই জিরোতে নামানো যাবে না, এটা প্রক্রিয়াধীন আছে এবং এটা নিয়ে চলছে। আর কিশোরগঞ্জের কথা আমরা গতকালও দেখেছি, আজকেও দেখেছি যে কিশোরগঞ্জ কিন্তু একেবারেই এটা ঢাকায় মোহাম্মদপুরে আমরা দেখলাম গ্রেপ্তার করা হয়েছে। আপনার ওখানে যেই এরিয়াগুলো আছে, যেই এরিয়ায় একদম যেটা বিহারি পল্লী, সেখানেও কিন্তু আমরা দেখেছি একদম শুরুর দিকে কিন্তু আপনার অভিযান চালানো হয়েছিল এবং সেইভাবে তাদের গ্রেপ্তার আমরা দেখেছি। আসলে শুধু গ্রেপ্তারে এই সমস্যার সমাধান না, তাদের বয়সটা এবং সংকটের আসল জায়গাটা চিহ্নিত করে সেটা অ্যাড্রেস করতে হবে। এখন একটা দিক কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা বা যাদের শাস্তি দরকার, যেমন উনি হামের ক্ষেত্রে বলেছেন, সুনির্দিষ্ট উনি অভিযোগ করছেন, এই অভিযোগ অনেকেই করছেন। ইউনেস্কোর কথা আমরা তাদের বক্তব্য আমরা শুনেছি। একই সঙ্গে এই যে মব কালচার, এই মব কালচারকেও আমরা দেখেছি বিগত সরকারের সময় থেকে কেউ কেউ উৎসাহিত করেছেন, আমি বলবো প্রণোদনা দিয়েছেন। সো এদের বিরুদ্ধে সরকার কতখানি ব্যবস্থা গ্রহণ করবে, আদৌ করবে কি না? অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, কারণ হচ্ছে আপনি বাংলাদেশকে শান্তিপূর্ণ যদি রাখতে চান তাহলে অবশ্যই আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, আইনি প্রক্রিয়া, সেগুলোর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। আর আস্থা ফিরিয়ে আনার জন্য অন্যতম দায়িত্বই হবে এই ধরনের কালচারকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা। এবং আমি বিশ্বাস করি বিএনপি সরকার অর্থাৎ বর্তমান সরকার সেটি করতে পারবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা একটা জিনিস দেখেন, তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা রাখার খুব বেশি দিন হয়নি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত হয়েছেন। একজন মুসলমান হিসেবে আমাদের মৃত্যুর শোক কাটাতে 40 দিন সময় লাগে, তিনি কিন্তু সেই সুযোগটাও পাননি। সেই সময়ের মধ্যে তাকে নির্বাচনী প্রচারণায় নেমে পড়তে হয়েছে, আবার সরকার গঠন করতে হয়েছে। সেই একই সময়ে কিন্তু আপনি যেটা আমরা বরাবর দেখি যে একটা সরকার, নবগঠিত সরকার আসার সাথে সাথেই আগুন, সন্ত্রাস, লাশের মিছিল, এই বিষয়গুলো হয়। এইগুলোকে কিন্তু একেবারে কঠিনভাবে শুরু থেকেই তিনি দমন করেছেন। এই শোক এবং অর্জন, পাশাপাশি বাংলাদেশের ভূখণ্ডকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ তার জন্য ছিল। সেই সময়টাই আমি বলবো বাংলাদেশের জনগণ তাকে সাপোর্ট দিয়েছে বলেই এই জায়গাটা আমরা এখন পর্যন্ত সফলতার সাথে এগোতে পেরেছি। এখানে উনি আরও কিছু বিষয় দেখেন, আসার পরে দায়িত্ব যেটা হয়, নির্বাচনী ইশতেহারে আমরা অনেক গল্প বলি, অনেক কিছু বলি, অনেক প্রস্তাব দেই, অনেক আশাবাদ দিয়ে তাদেরকে আমরা বলি আমরা ইন ফিউচার আপনাদের এটা করব। কিন্তু দেখেন উনি যা বলেছেন তা কিন্তু প্রক্রিয়া চলমান। তিনি যেই কথাগুলো দিয়েছেন সেগুলো পালন করছেন। আপনি ফ্যামিলি কার্ডের কথা বলেন, কৃষক কার্ডের কথা বলেন এবং খাল খনন কর্মসূচি, যেটি তিনি ইতোমধ্যে সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। তা আমার মনে হয় যে জনগণ যেভাবে বিশ্বাস এবং আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সর্বোচ্চ আসনে ক্ষমতাসীন দল হিসেবে আজকে সম্মানিত করেছেন, তারা অবশ্যই বিশ্বাস করে তারেক রহমান যে কথা বলেন সেটা তিনি পালন করবেন এবং এই মব কালচার সহ যে সকল আপনার অপসংস্কৃতি বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্ত হবে, তিনি সেটিকে অবশ্যই একেবারে শেকড় থেকে তুলে ফেলবেন। মিস্টার সৈয়দ মামুন বাবু, জি, ওনার কথার প্রেক্ষিতে কিছু বলবার আছে কিনা? একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলেছেন আপনি যেটা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর, কিন্তু ফ্যাক্ট হচ্ছে রাজনৈতিক জীবন খুব চ্যালেঞ্জিং মানুষের। 84 সালে ইন্দিরা গান্ধীর মুখাগ্নি করার আগে রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রীর শপথ নিতে হয়েছিল। এই চ্যালেঞ্জগুলো রাজনৈতিক নেতা নেত্রীদের নিতে হয়। আর মবের ক্ষেত্রে আমি একটা সহজ করে বলি, বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো কোনো অন্যায়, বড় অন্যায় হয় না। প্রথম আগে আপনাদের নিশ্চিত করতে হবে, আমি আর ঘটনার ব্যবচ্ছেদ করছি না, যে আপনার বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির ভ্রাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম সংগঠন যেন মবে না যায়। কিছু কিছু ঘটনা দেখা গেছে,
এটি প্রথম আগে সিদ্ধান্ত নিতে হবে। আর আরেকটি হলো, ইউনূস সাহেবের যত রকম অপকর্ম প্রকাশ পাচ্ছে, তার হাম থেকে শুরু করে তার অর্থনীতি, তার বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতি, বিএনপি যদি স্বেচ্ছায় বিএনপির বর্তমান গভর্নমেন্ট তদন্ত না করে, তাহলে কিন্তু দুষ্টুজনেরা বলবে যে ইউনূস সাহেব যেহেতু, যে ভার্সনটা আছে, সমাজে তো নানা ভার্সন থাকে, যে ইউনূস সাহেব যেহেতু তারেক জিয়াদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে, এই জন্য তারেক ইউনূস সাহেবদেরকে ইমিউন করছে বা ইন্ডেমনিটি দিচ্ছে। এটা নিশ্চয়ই না, আপনারা ভোটেই জিতেছেন জনগণ। সেজন্যই আমি বলছি না যে ইউনূস সাহেব দায়ী, অভিযোগ, তো অভিযোগেরটার সমাধান হবে কিভাবে? ইনকোয়ারির মাধ্যমে। এবং সেই ইনকোয়ারি আপনাদের সরকার কি করতে হবে, বিশেষ করে হামেরটা। তারপরে ধরেন এই যে আপনার এই বিভিন্ন উপদেষ্টাদের যে দুর্নীতি, গত অন্তর্বর্তী সরকারের অন্য সংস্কার বাদ দেন, প্রথম তো জনগণ আশা করেছিল যে এরা করাপশন করবে, সেটি তো এখন A to Z সবাই জানে কি পরিমাণ করাপশন তারা করেছে এক একজন। এগুলোর যদি আপনি বিচার না করেন, আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে একটা তো হচ্ছে করাপশন বাংলাদেশের একটা রন্ধ্রে রন্ধ্রে, এবং এই করাপশনের ইস্যুটা একসময় বিএনপি যেসব কারণে আগে সমালোচনার মধ্যে ছিল, তার দায় কতখানি বিএনপির, তার দায় কতখানি অন্যদের, সেই বিতর্কে আমরা না যাই। কিন্তু এখান থেকে বিএনপিকে মুক্ত হতে হলে যা করণীয় সেটা বিএনপি করছে কিনা, সেই লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন কিনা, বা এই 2.5 মাসে 3 মাসের মধ্যে কোনো বড় কিছু আপনার নজরে পড়েছে কিনা যে সরকার সংশ্লিষ্টদের মধ্যে জড়িয়ে পড়ছেন, এটা একটা বিষয় আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে ইকোনমিক সেক্টর একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশ নতুনভাবে আবার যাত্রা শুরু করেছে, একটা নির্বাচিত সরকার অনেক দিন পরে, অনেকেই বলছেন, কিন্তু সেটা তারা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে কি না, এটা আপনি কি দেখছেন, অবজারভেশন কি? না, এটা সত্যের খাতিরে যেটা বলতেই হবে, অবশ্যই আপনি সত্যের খাতিরে বলবেন। এই 2.5 মাসে কিন্তু গভর্নমেন্টের যে আপনার কোনো প্রশ্ন, কোনো অর্থনৈতিক, আমি দুর্নীতি না বলি, একটা প্রশ্নবোধক চিহ্ন বা কেলেঙ্কারির অভিযোগ, এগুলো পাওয়া যাচ্ছে না। এটা ভালো দিক, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বা ধরেন আরেকটা বড় জিনিস হয়েছে যে অনেক সরকারের, ইভেন বিএনপির প্রথম আমলেও বা শেষ আমলেও বা আওয়ামী লীগ তো বটেই, মন্ত্রীদের অশালীন কথাবার্তা, অশালীন না অসংলগ্ন কথাবার্তা, এদিক দিয়ে এগুলো ঠিক আছে, দু একজন বাদ দিলে। কিন্তু যে মুশকিলটা হলো, বিএনপি প্রথমেই একটি বিষয় হতাশ করলো, আমি জানি না এখন কার্যক্রমে কি হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমি মনে করি ব্যক্তিগতভাবে বিএনপি পন্থী, বিএনপির আদর্শে বিশ্বাসী করে অনেক ভালো অর্থনীতিবিদ ছিল। একটা দিক হচ্ছে যে এই নিয়োগটা সারপ্রাইজিং, মানে অনেকেই অবাক করেছে। না, আমার প্রশ্ন যেটা, যে উনি তো বেশ কিছুদিন হলো দায়িত্বে আছেন, ওনার কোনো ডিসিশন বা বাংলাদেশ ব্যাংকের কোনো ডিসিশন যেটা মনে হয়েছে কিনা যে ওনার অযোগ্যতা বা এই নিয়োগটা ভালো হয়নি, সেটাকে জাস্টিফাই করে বা সেই কথা সপক্ষে? এটা তো খুব আপনার মাইক্রো লেভেলের। তো একটা তো হয়েছে যে আপনার ওই যে ব্যাংক রেগুলেশন, ব্যাংকে লোন দিয়ে দিল বেশি করে ন্যাশনাল ব্যাংকে, ওই লোনটা আগের আমলে। আচ্ছা, আমি বলছি কি, বিএনপির দেখেন আপনি, বিএনপির বা বাংলাদেশে এখন পর্যন্ত যত গভর্নর নিয়োগ হয়েছে সব আমলে এ ব্যাপারে কিন্তু প্রত্যেকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রেখেছে। বা বিএনপির যে নিয়োগ, কিন্তু ধরেন বিএনপির বেগম জিয়ার আমলে দিয়েছিল সালেউদ্দিন আহমেদ। আপনি একজন লয়ার, আমি জাস্ট আর্গুমেন্ট করছি যে জ্ঞানীগুণীরা তো দেশ শাসনও করলেন, জ্ঞানীগুণীরা বাংলাদেশ ব্যাংকও চালিয়েছেন গভর্নর হিসেবে, তো তাদের সময় তো বাংলাদেশ ব্যাংকের টাকা বাইরেও চলে গেছে, অনেক বেশি চুরিও হয়েছে। না, ওই কারণে আমি জিজ্ঞেস করছি যে এই নিয়োগটা নিয়ে সবার মনে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন হলো যে তিনি আসলে পারফর্ম করছেন কিনা বা ডেলিভার করতে পারছেন কিনা, বা এমন কোনো অন্যায় অযৌক্তিক কাজ করে ফেলেছেন কিনা ইতিমধ্যে, যেটা নিয়ে আসলে তার এই নিয়োগটা ঠিক হয়নি, সেটা প্রমাণ করা যায়। না, এই ক্ষেত্রে আমি মনে করি, আমি একটু ধার নেই, ওই যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হলো, তখন জুনিয়র বুশকে জিজ্ঞেস করেছিল যে কি বলবেন ওনার সম্পর্কে, বলছিল যে মিস্টার ওবামা ডিজার্ভস মাই সাইলেন্স অ্যাট লিস্ট 6 months। তো আমিও তাই মনে করি, এই সরকারের গভর্নর সাহেবের আমরা কিছুদিন দেখতে চাই, তবে মানে ক্লিয়ারলি বলি এখন পর্যন্ত কোনো বিতর্কিত সিদ্ধান্ত আমরা দেখিনি। আবার আপনার সঙ্গে আমি একমত যে এটাও প্রমাণ, আমার সঙ্গে একমত হওয়ার দরকার নেই, আমি জাস্ট প্রভোক করছি। এটাও প্রমাণ হচ্ছে যে জ্ঞানী গুণী দিয়েও তো দেশ চললো না। তা এখন আমি বিশ্বাস করি, যেহেতু গভর্নর সাহেব প্রথমেই একটা প্রশ্নের মধ্যে পড়েছেন, কিন্তু যেহেতু উনি রাজনীতি করেন, আমার কিন্তু রাজনীতিবিদদের উপর আস্থা, যে দলেরই হোক, তো রাজনৈতিক একটা সংশ্লিষ্ট হচ্ছে, উনি নিশ্চয়ই এই বিতর্কের মধ্যে পড়বেন না, কারণ পড়লে তো জনগণের ক্ষতি, দেশের ক্ষতি, ওনার দলের ক্ষতি। জি, আপনার কিছু যোগ করবার আছে এই সাথে?
আসলে একটা বিষয় আমাদের মধ্যে অনেকেরই থাকে যে আমি ধরেন অর্থনীতি নিয়ে পড়ালেখা করেছি, তার মানে যে আমি সব কিছুতে খুব ভালো জানবো অর্থনীতির বিষয়ে, বিষয়টা নাও হতে পারে। আমি অন্য সেক্টরে ভালো জানতে পারি। ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে, সবাই মিলে দেখলাম যে খুব যেহেতু গার্মেন্টস ব্যবসায়ী অনেক কিছু বলা হয়েছে, তার যদি সেই অভিজ্ঞতার জায়গা থেকে যে রোলটা তাকে দেওয়া হয়েছে সেটা সে ভালোভাবে প্লে করতে পারে, আমার মনে হয় এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটা বিশাল একটা বিষয়, এখানে অনেক কিছুর বিষয় জড়িত থাকে। এখন পর্যন্ত যেহেতু আমার মনে হয় যে আমরা নেগেটিভ কিছু পাইনি, তো ওই জায়গা থেকেই আমরা থেমে যাওয়া ভালো। আমরা অবশ্যই বেটার কিছু ডিজার্ভ করি। বাট আপনি এখন জি জি বলেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা মানে ট্রেন্ডই দাঁড়িয়েছে, আমি বলবো যে আপনার প্রথমত আমি একটা নিয়োগ দিলাম, সে কাকে দিলাম সেটা নিয়ে গবেষণা হয়। তারপর যখন তাকে সরিয়ে দিয়ে আমি আবার আমার দল থেকে আমি যাকে জানি, আমি প্রথম দিলাম একজন নিরপেক্ষ কাউকে। তারপর যখন আমি ঠিক আমার মানে সেই মব কালচার বলেন আর এই আলোচনার সমালোচনার তোপে পড়ে বলেন, আমি ধরেন আবার নতুন কাউকে নিয়োগ দিলাম, সেটা আমার দলীয় কাউকে দিলাম, তখন হয়ে যাবে দলীয় নিয়োগ। তো আসলে সমালোচনা থাকবেই, কিন্তু সব কিছুর ভিড়ে মনে হয় আমাদের ওই জায়গায় প্রাধান্য দেওয়া উচিত। আমাদের যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা সে শতভাগ পালন করতে পারছে কিনা, সেখানে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেখানে সে সমালোচনার জায়গা তৈরি করতে পারছে কিনা। সো আপনি নিজে কি মনে করেন যে ইকোনমির অবস্থা কি, এটা যে খারাপ অবস্থা ছিল সেখান থেকে এটাকে আমি পুনর্গঠন বা ঘুরে দাঁড় করাবার জন্য পদক্ষেপগুলো কি ইতিবাচক কিনা, আজকে সেকেন্ড ইস্যু হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সেক্টর একটা বিতর্ক ইতিমধ্যেই উঠেছে বিভিন্ন মহলে যে পুরনো অলিগার্স যাদেরকে শেখ হাসিনা শাসনামলে তৈরি করেছে তাদেরকে ফিরিয়ে আনবার একটা লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সেটা সম্পর্কে যদি বলেন। এটা এখন দেখেন, শুরুর দিকেই যদি আমরা বলি যে একেবারে 5 আগস্টের পরবর্তী সময়, যে সময় তাদেরকে উপদেষ্টা সাহেব চাইলে পুরোটা নিয়ন্ত্রণ করতে পারতেন, মানে টোটাল যে টিমটা ছিল, আমরা কিন্তু তখন এটা দেখিনি। এবং যারা উপদেষ্টা মণ্ডলীদেরকে তখন সুবিধা নিয়েছেন, চালিয়েছেন, তারা কিন্তু পুরো সিস্টেমটাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এখন হঠাৎ করে আপনি কিন্তু তাদেরকে বাদ দিয়েও কিন্তু কোনো কিছু করতে পারছেন না। কারণ আমরা ধরেন আমাদের জায়গা থেকে আমরা যদি তাদেরকে মাইনাস ফর্মুলায়ও রাখি, আরও কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে সাথে নিয়েই কাজ করবে। প্রকারান্তে কিন্তু তারা আসবেই। এবং আমরা বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোকে এমনভাবে সাজিয়েছি যে কোনোভাবেই তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। তাদের কাঁধে চেপেই আমরা ক্ষমতায় আসি, আপনি যেভাবেই বলেন, আবার তাদেরকে দিয়েই আমরা ধ্বংস হই। তো আমার মনে হয় যে এখন এটা সময় এসেছে যে আমরা আসলে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে তাদেরকে আমরা সাথে নিচ্ছি। সাথে নেওয়ার তো অনেক প্রক্রিয়া থাকে। একটা হচ্ছে মাথায় বসিয়ে আমি তাদেরকে তাদের হাতে সব কিছু ছেড়ে দিয়ে যে বিগত সময়ে যেটা দেখেছি সেটা হচ্ছে, নাকি আমার নাটা এটা আমার হাতে। বাট এটা এখনো ক্লিয়ার না। আরেকটা হচ্ছে যে অর্থনীতির অবস্থা, অর্থনীতির যে অবস্থাটা দেখেন, আজকে পর্যন্ত আমি দেখলাম সম্ভবত এই 2.5 মাসে আমাদের জিডিপি সম্ভবত 33% বেশি। আমাদের প্রধান উপদেষ্টা মানে অর্থাৎ ইউনূস সাহেবের আমলটার সাথে যদি আমি এটার চিন্তা করি, সেই আমলের কথা বলে ঠিক 2.5 মাস চলছে। তো 2.5 মাসের মধ্যে তারেক রহমানের সফলতা হিসেবে জিডিপির এটা দেখানো হয়েছে। এবং আজকে আরেকটা নিউজে দেখলাম ইন্ডিয়া এবং বাংলাদেশের যে জিডিপি সেটার তুলনা করে বলা হচ্ছে যে বাংলাদেশ দেশ অনুপাতে আর কি আমাদের সেই অর্থনৈতিক উন্নয়নের অনুপাতে বাংলাদেশ এবার ভারতকে ছাড়িয়ে যাবে। আগে যেটা হতো যে ধরেন আমাদের অর্থনৈতিক জায়গাগুলো অনেক জায়গায় কিন্তু আপনার নিয়ন্ত্রণটা ছিল ভারতের সাথে, একদম অনেক কিছুতে ভারতকে আমরা ছাড় দিয়েছি মানে ছাড় দিয়েছে। তো এখন মনে হয় না যে আমাদের সেই সুযোগটা আছে। ভারতকে ছাড় দিচ্ছেন না, এখন অনেকে অভিযোগ করছে যে আপনারা অন্যদেরকে ছাড় দিচ্ছেন, যেটা প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের আমরা দিয়েছি বলে ভুল হবে। এটা ধরেন ডক্টর ইউনূস সাহেবের সময়ে যারা এনসিপিতে ছিলেন 2 জন উপদেষ্টা, আমি বলবো তাদের সবার আগে শাউট করা দরকার ছিল, কারণ আমাদের তো কেউ ছিল না। এই চুক্তি যখন করা হয় তখন নিশ্চয়ই তারা এই বিষয়ে অবগত ছিলেন, আমরা যেহেতু ছিলাম না। আর একটা আপনি জানেন, এখানে যখন কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় কোনো দেশের সাথে, পররাষ্ট্র বিষয়ক যে চুক্তিগুলো হয়, সেটা চুক্তি করারও নিয়ম থাকে, চুক্তি ভঙ্গেরও নিয়ম থাকে, চুক্তি নিষ্পত্তিরও নিয়ম থাকে। তো চাইলেই তো একদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আমাদের বর্তমান সরকার
চাইলে সেটাকে নিষ্পত্তি করতে পারছেন না। এটা ইউনূস সাহেবের আমলে যেটা করা নিশ্চয়ই সেটা নিয়ে পর্যালোচনা করা হবে এবং বাংলাদেশের স্বার্থে যেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে সেটাই তিনি করবেন। এবং আপনি দেখেন কিছুদিন আগে ভারতে যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রী ভিজিট করেছেন তখনই কিন্তু এসে উনি যেই বার্তাগুলো দিয়েছেন যে ভারতের সাথে আমাদের কিন্তু মাঝখানে যেটা হয়েছে আমাদের বিরোধিতা ছিল, তাদের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে ছিল। এখন আমাদের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সীমান্ত হত্যা রোধ, আমাদের অর্থনৈতিক চুক্তির বিষয়গুলো, আমাদের যে তিস্তা চুক্তি থেকে অন্যান্য যে চুক্তিগুলো আছে সেইগুলোকে আমাদের বাংলাদেশের জনগণের উপকারী, সেইগুলো যদি তারা মানে তাদের সাথে অবশ্যই আমাদের বন্ধুত্বের উন্নয়ন হবে। এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। ঠিক একই প্রক্রিয়ায় আমার দেশের স্বার্থবিরোধী যেগুলো হবে সেগুলো নিশ্চয়ই আমরা মেনে নিব না, সেগুলো নিশ্চয়ই এটার একটা নিষ্পত্তির একটা জায়গা থাকবে। সেটার জন্য আমাদের তো সময় লাগবে, মাত্র 2.5 মাসে একসাথেই সব কিছু তো আর হবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের সেই সুযোগটা দিবে, সেই সময়টা পর্যন্ত তারা অপেক্ষা করবে। মিস্টার সৈয়দ মোহাম্মদ মাহবুব, একটা তো আছে যে আপনার এই মন্ত্রিসভার একজন মন্ত্রীকে নিয়ে তো অনেক প্রশ্ন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। কারণ বিএনপি তো তার নাম ধরে পদত্যাগ চেয়েছিল উনি যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, এটা তো আছেই। তো তিনি আবার পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, এটা তো আমরা বলছি না, এটা বিভিন্ন পত্রিকা এমনকি ডানপন্থী বুদ্ধিজীবী বা থিঙ্ক ট্যাঙ্করাও বলছে যে এটা প্রচণ্ড এক ধরনের আপনার মানে কি বলবো, গোলামি না বললেও অ্যাবাউট টু গোলামি, তাদের উপরে কন্ট্রোলিং, আমাদের উপরে কন্ট্রোলিং অথরিটি। কারণ নিশ্চয়ই বিএনপি গভর্নমেন্টের এখনই প্রায়োরিটি ছিল না 14টা বোয়িং বিমান কেনা, ফার্স্ট প্রায়োরিটি ছিল না। তো এই যে চুক্তিটা ইউনূস সাহেব করে দিয়ে গেলেন মাত্র ভোটের 3 দিন আগে, 15 তারিখে ভোট হলো না, 15 ফেব্রুয়ারি, 3 দিন আগে, এবং এটা আনথিঙ্কেবল। এটা নিয়মই হয় যে ভোট একবার শিডিউল দিয়ে দিলে যে সরকারই থাক, দলীয় থাক, অন্তর্বর্তী থাক, অস্থায়ী থাক, জাস্ট রুটিন ওয়ার্কগুলো করবে, যেটুকু না করলে রাষ্ট্র চলে না। তো সেই সময় তিনি এই চুক্তি করলেন এবং এই চুক্তি নিয়ে এখন অনেক প্রশ্ন উঠছে। তো সেদিক থেকে বিএনপির জন্য, হ্যাঁ আমি তো বললামই, আমার আগের রেফারেন্স রিপিট করছি না, বিএনপি 3 মাসও হয়নি, মানুষও চায় যে ঠিক আছে তারা কিভাবে কি করে। কিন্তু এই আপনার ডিলিংসগুলোর ক্ষেত্রে তো বিএনপিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে জনাব তারেক রহমান সাহেবকে যে অভিনন্দন দিল, সেই অভিনন্দন বার্তা তো আমরা ধরেন ছোটবেলা থেকেই বিভিন্ন অভিনন্দন বার্তা দেখেছি, কিন্তু উনি তো অভিনন্দন দিলেন নাকি আরও কিছু অনুরোধ করলেন, যদি পোলাইটলিও বলি বা অন্যভাবে বললে, টুইস্ট করে বললে, উনি মনে করিয়ে দিলেন যে আমার থেকেই সামরিক চুক্তি সামরিক সরঞ্জাম কেনেন, বিশ্বের শ্রেষ্ঠ আমরা। তো অ্যাকচুয়ালি ইউনূস সাহেব, আমার মনে পড়ে যাচ্ছে, এই আমি কয়েকদিন আগে দেখছিলাম যে আপনার আহমেদ ছফা সাহেব আজ থেকে 20 বছর আগে বলেছিল পশ্চিমাদের এই ওয়ান্ডার বয় আমাদেরকে কোথায় নিয়ে যায় তা দেখবার বিষয়। তা আসলে ওনারা এই জন্যই পণ্ডিত ব্যক্তি, যে দূরদর্শিতা আছে। তা আমাদের এই যে ওয়ান্ডার বয় আমাদেরকে কোথায় নিয়ে গেছে। তবে বিএনপির উচিত হবে, বিএনপি গভর্নমেন্টের, যে সবাইকে সাথে নিয়েই আপনার এই চুক্তি রিভিউ করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলা। কারণ কিছু কিছু জিনিস তো খুবই মানুষ বলছে যে এই চুক্তি আমাদের সমভাব তো দূরের কথা, কাছাকাছি যায়নি, এই চুক্তির তো দরকার ছিল না, বিশেষ করে 3 দিন আগে। তো কেন এটা উনি করলেন, ইউনূস সাহেব ভালো বলতে পারে। এই জন্যই আমি মনে করি যে বিএনপি যদি এই বদনাম না নিতে চায়, আমি সরাসরি বলি যে ইউনূস সাহেবদের আনুকূল্যে ওনারা ক্ষমতায় এসেছেন, তাহলে উচিত হবে একটা ইনকোয়ারি কমিশন করা, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের আন্ডারে, এবং জিনিসগুলোর ইনকোয়ারি করা। হয়তো দেখা যাবে ইউনূস সাহেবের দোষও না, কিন্তু এই যে আপনার ইমিউন করে দেওয়া, ঠিক যেরকম আপনার মনে আছে শেখ হাসিনা 2009 এসে ফখরুদ্দিন মঈনুদ্দিনদের অপরাধগুলোর তদন্ত করলো না, তখন মানুষ বলল যে ওরাই বসিয়ে দিয়েছে। তো বিএনপিও কিন্তু এই বদনামের ভাগিদার হবে যদি ইউনূস সাহেবদের এগুলোর ইনকোয়ারি না করে। আপনি কি মেনে নিতে রাজি যে এই যে নানা কারণে যে সন্দেহের উদ্বেগ, নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী একটা 3 দিন আগে চুক্তি করা, সেই চুক্তির কন্টিনিউশন, এখনও অনেক নিয়োগ যেগুলো আছে বিভিন্ন জায়গায়, এবং একই সঙ্গে উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতি সহ নানা অভিযোগ, সেগুলোর তদন্ত না করা, এগুলো না করলে জনগণ হয়তো মনে করতে পারে যে
তারা আর একটু অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট করি ভাইয়ের জানি, খলিল সাহেব কিন্তু, ডক্টর খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর যখন এই চুক্তি নিয়ে বিতর্ক হলো, উনি কিন্তু বলেছিলেন যে বিএনপি জামাত এই চুক্তি জানে। জি আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় এসছে। আমরা যদি ঠিক ওভাবে দেখি যে যারা আজ উপদেষ্টাদের বিচার চাইছেন, আপনি দেখেন 3 থেকে 4 মাস আগে তারাই কিন্তু প্রধান উপদেষ্টাকে 5 বছর ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, কেউ কেউ আজীবনও রাখতে চেয়েছিলেন। আমরা বারবার প্রতিবাদ করেছিলাম যে যেই সরকার নির্বাচিত না, সেই সরকারের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ হতে পারে না। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে, সেই সরকারই কিন্তু বাংলাদেশের স্বার্থ নিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলবে। তার মানে প্রতিবাদটা কিন্তু প্রথম আমরাই করেছি। আপনি দেখেন উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কিন্তু আমরা সোচ্চার ছিলাম, এবং উপদেষ্টাদের প্রথম দিকে যিনি আপনার সম্ভবত পররাষ্ট্র বিষয়ক ছিলেন প্রথম, আমি ঠিক সাখাওয়াত সাহেব, না, স্বরাষ্ট্র, রাইট। তো ওনার বিরুদ্ধেও কিন্তু আমরা আওয়াজ তুলেছি। অতএব আমরা বরাবরই তাদের অভিযোগগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, একটা নিট অ্যান্ড ক্লিন উপদেষ্টা মণ্ডলী রাখতে চেয়েছে, কিন্তু আমরা সেটি পারিনি। এবং একটা পর্যায়ে এমনভাবে বিএনপিকে উপস্থাপন করা হলো যে বিএনপি আর আওয়ামী লীগ একই রকম। আপনি দেখেছেন নিশ্চয়ই ফেসবুক মাধ্যম কিংবা অন্যান্য মাধ্যমে বাংলাদেশে বিএনপির অবস্থাটাকে, এই জনপ্রিয়তাটাকে শূন্যের কোঠায় নেওয়ার জন্য আপনার ফেসবুক কিংবা মিডিয়ায় কিভাবে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে বিএনপি ক্ষমতায় আজকে এসেছে এবং রাষ্ট্র পরিচালনা করছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি বিশ্বাস করি আমাদের প্রতিবাদের মুখে যদি সাখাওয়াত সাহেবকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, এবং আমাদের প্রতিবাদের মুখে যদি আপনার বারবার অন্য একটা, যাই হোক, তাকে হচ্ছে অন্য একটা জায়গা দেওয়া তো একটা তার জন্য অসম্মানজনক। আপনি যেভাবেই দেখেন, সেই দায়িত্ব থেকে তো ওই দায়িত্বটা ইম্পর্টেন্ট ছিল না। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা অন্যান্য যারা আছেন তাদের না, কিন্তু সেটা কি আপনাদের দাবির প্রেক্ষিতে ছিল না, সেটা ওই ছাত্র এনসিপি তাদের দাবির প্রেক্ষিতে, ছাত্রদের দাবি। তারা উনি যখন আওয়ামী লীগ সম্পর্কে যখন কথা বলছেন, আমরা কিন্তু আমি নিজে মিছিল করেছি। আমি নিজে মহানগরের নেতৃত্বে, মহানগরের মজনু ভাই এবং রবিন ভাইয়ের নেতৃত্বে আমরা কিন্তু মিছিল করেছি রাতে, ইনস্ট্যান্ট, এবং পুরো আমরা ওই জায়গায় অবস্থান নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হবে আমরা এইভাবেই থাকবো, এইরকম। আমি সেই জায়গা থেকে, যেহেতু আমি রাজপথের মানুষ, সেই জায়গা থেকে আমি জাতীয়ভাবে যেটা তখন আমরা দেখেছি সেটা হলো তাদের। এখন বিষয়টা হয়েছে কি, আমরা যে আওয়াজটা বিগত সময় তুলেছি, আমাদের কথাগুলো ধরেন মানে ছাত্রদের কেউ একটা বললে এটা ফোকাস হয়েছে বেশি। আপনি বলেন আমাদের ছাত্রদলে রাকিব নাসির যেভাবে নির্যাতিত হয়েছে, আমাদের একটা কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যেইভাবে রক্তাক্ত হয়েছে, হাত পা অনেকে নাই, অনেকে গুম হয়েছে, ওই কয়টা ছেলের নাম আপনার মুখস্থ আছে? আপনার কিন্তু নাহিদ ইসলামের নাম মুখস্থ আছে, কিংবা আরও কারোর নাম মুখস্থ আছে। আপনি সার্জিস আলম ছাত্রলীগ করা ছেলে, আপনার তার নাম মুখস্থ আছে। অথচ যেই ছেলেটা বছরের পর বছর আন্দোলন করেছে, তার নাম কি কারো মনে আছে? বিএনপি সারা জীবন মিডিয়া ট্রায়ালের শিকার ছিল, এখনও আছে। এখনও আমরা এই জায়গাটা থেকে উত্তরণ হতে পারিনি। এখনও সব সেক্টর ফ্যাসিস্টদের লোকজনই বসানো আছে। এটা থেকে উত্তরণের জন্য আমাদের সময় লাগবে। এখনও যা হচ্ছে, এখনও আমরা যতটা নেগেটিভ কিছুর মুখোমুখি হচ্ছি, সব কিছু তদন্ত করে আমরা তাদেরকেই পাচ্ছি। আবার আমরা যখন সেই দায়িত্ব নিয়ে তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ করে দিচ্ছি, তখন হয়ে যাচ্ছে দলীয়করণ। তো আমাদেরকে আসলে জনগণ কিংবা যারা আমাদের সমালোচক, তাদেরকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, ওনারা কি শুধু আমাদের সমালোচনা করে সংশোধনের সুযোগ করে দিবেন, নাকি আমাদেরকে বছরের পর বছর সমালোচনার মধ্যে রাখবেন? জি, সমালোচনার প্রসঙ্গ আসলেই তখন আরেকটা প্রসঙ্গে একটু আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে যে সংসদে যারা, আমি তাদের কথাই বলছি, যে বিরোধী শক্তি বা বিরোধী দল হিসেবে তারা অভিযোগ করছেন যে বিএনপি তার অঙ্গীকার থেকে সরে যাচ্ছে, বিএনপি জুলাই স্পিরিট থেকে সরে যাচ্ছে, জন আকাঙ্ক্ষা বা জনরায় যেটা তাদের ভাষায় গণভোটের মাধ্যমে, সেখান থেকেও বিএনপি অনেক দূরে সরে গেছে। এটাকে এক ধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেও তারা চিহ্নিত করবার চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয়? না, আমার কাছে এটা মনে হয় না, কারণ এই চেতনা, স্পিরিট, এগুলো শুনলে আমার মুক্তিযুদ্ধের চেতনা মনে হয়। এত বড় একটা গর্বের ধন আমাদের, সেটাকে একটি দল অহেতুক বেশি বেশি ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি জুলাই চেতনা তো আপনার পরে নানা প্রকার ইম্পোজ হয়েছে। মেইনলি তো ছিল বাংলাদেশের ব্যাপক মানুষ অংশগ্রহণ করেছিল কিনা।
কারণ গণ আন্দোলনের একটা চরিত্র থাকে, গণ আন্দোলনে ডানপন্থী থাকে, বামপন্থী থাকে, মধ্যপন্থীরা থাকে, উদার মানুষ থাকে, মেহনতি মানুষ বা সাধারণ মানুষও থাকে। তো যেহেতু আওয়ামী লীগ সরকার 14, 18, 24 ভোট ব্যবস্থাকে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছিল, মানুষের ভোটাধিকার ছিল না, সেটার জন্যই মূলত মানুষ চেয়েছিল একটা পরিবর্তন। এবং তার সঙ্গে তো নানা ওই সরকারের দুর্নীতি, দুঃশাসন, নানা রকম নির্যাতন, রাজনৈতিক কর্মীদের, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এগুলো সব ছিল। যার ফলে মেইনটা ছিল যে এমন একটা সরকার আসুক যারা আইনটা মেনে চলবে, দেশে আইনের শাসন থাকবে। আইনের শাসন তো আপনি আমি বললে হবে না, আইনের শাসন প্রধানমন্ত্রী বললে হবে না দেশে আইনের শাসন আছে, প্রধান বিচারপতি বললেও হবে না, বা আমি মামুন মাহবুব বললে হবে না। আইনের শাসন আছে বুঝতে হবে। সমাজে প্রান্তিক জনগোষ্ঠী যদি মনে করে যে হ্যাঁ একটা পাওয়ারফুল লোক আমার জমি দখল করছে, আমি থানায় গেলে এফআইআর নিল, সেটা হচ্ছে আইনের শাসন। তো এইটাকে আমি আর ওই তর্কে গেলাম না। এইটাকে এই যে আপনার ঐক্যমত কমিশন করে এখন তো বুঝাই যাচ্ছে তাদের দীর্ঘ সময় ছিল, ইচ্ছা ছিল ক্ষমতায় থাকার। আর আপাকে আমি যেটা বলছি যে কে কি বললো সেটা না, আপনারা যেহেতু এখন ক্ষমতায়, আমি বলছি না যে আপনি কালকে ইউনূস সাহেবকে অ্যারেস্ট করেন, আমি বলছি আপনারা ইনকোয়ারিটা করান। বাংলাদেশের অন্যান্য জিনিসের দুর্ভিক্ষের পাশাপাশি সবসময় ইনকোয়ারির দুর্ভিক্ষ, মানে আগেই আমরা বিচার করে দিই, কোনো জিনিসের তদন্ত হয় না। তদন্তের আকাঙ্ক্ষা সেই আপনার ধরেন আপনার ক্ষুদিরামের সময় থেকেই কোনো তদন্ত হয়, নিরপেক্ষ তদন্তটা করেন। হতে পারে ইউনূস সাহেব হয়তো দায়ী অর্ধেক না, অন্যরা অর্ধেক দায়ী অর্ধেক না, কিন্তু যদি আপনি ইনকোয়ারি না করেন, আপনি যেহেতু এখন ড্রাইভিং সিটে, আপনি মানে আমি বলছি বিএনপিরা, কাজে এইগুলোর করতে হবে। আর আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে যে আপনার কিছু প্রতিষ্ঠান, আমি খুব সহজ করে বলি, রকেট সায়েন্টিস্ট হতে হয় না, কয়েকটা কাজ করলেই একটা সরকার গণতান্ত্রিক হয়। প্রথম হচ্ছে আপনি বিরোধী মতকে সহ্য করতে দেন, সমালোচনাকে বলতে দেন, সাংবাদিকদের মিনিমাম স্বাধীনতা দেন। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে দেন। আপনি যদি বিচার বিভাগকে দলীয়করণ করেন, আপনি যদি অতীতের মতো আওয়ামী লীগ সরকারের আমলে বা অন্তর্বর্তী যেটা করেছে, বিনা বিচারে একজন নাগরিক, সে হাজার পাপ অভিযোগ থাকতে পারে, বিনা বিচারে আপনি নাগরিকদের গ্রেপ্তার করে রাখবেন বছরের পর বছর, তাহলে কিন্তু মানুষ মেলাবে যে আগে কি ছিল এখন কি ছিল, এই বিষয়গুলো। অর্থাৎ কয়েকটা প্রতিষ্ঠান চলতে দেন, এই যে ওনাদের এই মিডিয়াকে স্বাধীনভাবে চলতে দেন। নাম্বার 2, বিচার বিভাগটাকে স্বাধীনভাবে। আমি তো প্রায় বলি অন্যান্য টকশোয় যে আপনারা যারা অত্যন্ত কষ্ট করে বিএনপি করেছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা সপ্তাহে যদি আধা ঘন্টা মনে রাখেন যে আওয়ামী লীগ কী কারণে পতন হলো, তাহলে কিন্তু বিএনপি সফল হবে। এই 2.5 মাসের মানে ফলাফল যদি বলি, আমরা মনে রেখেছি বলেই কিন্তু এখন পর্যন্ত আপনার ভাষ্য অনুযায়ী নেগেটিভ কিছু চোখে পড়ছে না, আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই যে এটাকে মনে রাখা, কারণ আমাদের বিরোধী দলের যাত্রাটা অনেক দীর্ঘ ছিল, 17 বছর না, ঠিক 20 বছর। যেহেতু আমরা 2006-7 সাল থেকেই নির্যাতনের শিকার, তো সেটা যদি আমি হিসাব বিবেচনা করি তাহলে প্রায় 20 বছরের মতো হয়ে যায়। তো আমি বিশ্বাস করি যে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই কারণে মনে রাখতে হবে, প্রথমত বাংলাদেশটাকে যদি আমরা আসলেই ভালোবাসি তাহলে মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যদি হৃদয়ে লালন করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই নীতিতে বিশ্বাসী ছিলেন, তিনি যেভাবে নির্যাতিত হয়েছেন, তিনি যদি চাইতেন সকল সুবিধা কিন্তু রাষ্ট্র থেকে নিতে পারতেন। তিনি জনগণের স্বার্থে কিন্তু কোনো কিছুর সঙ্গে অন্যায়ের সাথে আপোষ করেননি। সেই বেগম খালেদা জিয়ার প্রতি যদি আমাদের সম্মান থাকে তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদেরকে যদি আপনার ভবিষ্যতে আওয়ামী লীগের মতো পালাতে না হয়, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি বিশ্বাস করি যা আমাদের রন্ধ্রে নাই, যা আমাদের নীতিতে নাই, আদর্শে নাই, আমরা আসলে সেই নোংরামির পথে কখনোই হাঁটবো না, এটাই বিশ্বাস করি। এবং বিএনপি সেই পথেই চলবে, এটা আমি মনে করি। জি, আরেকটা প্রসঙ্গ, আপনি যেহেতু আমরা জুলাই চার্টার, গণভোট, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করছিলাম, 133টা অধ্যাদেশ, যেই অধ্যাদেশগুলো এই সংসদের প্রথম অধিবেশনে, হ্যাঁ বেশ কিছু হয়েছে, কিছু বাদ গেছে, কিছু, কিন্তু সরকার যে বিতর্কের মধ্যে কিছু ইস্যু নিয়ে, যেমন আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, আপনার সচিবালয়, গুম, মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের, এগুলোকে বাদ করে দেয়, এটা সরকারকে অনেকেই বলছেন যে তারা আসলে ঠিক কাজটা করেন, এবং এতেই বোঝা যাচ্ছে যে তারা আসলে এইসব প্রতিষ্ঠান, যে আপনি প্রতিষ্ঠানের কথা বলছেন, সেই সব বিষয়ে তারা সিরিয়াস না। যদিও তারা বলছেন যে তারা ভবিষ্যতে এগুলোকে আরও
শক্তিশালী করে সংসদে নিয়ে আসবেন, বাট আপনি কতটা আস্থা রাখেন? না, এখানে আমি বলি আপনাকে, যেমন বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে বিচারক নিয়োগ আইনটা হয়েছিল, এটা খুব ত্রুটিপূর্ণ আইন ছিল, অমর্যাদাকর। তো সেটিকে আপনি অ্যামেন্ড করে নতুন একটা অ্যাক্ট করতে পারতেন। কিন্তু যদি আপনি তর্কের খাতিরে ধরেন যে এত ভুল, যেখানে এত তাড়াহুড়া করবার দরকার কি? আমরা এখন আমি খুব সহজ করে বলি ভাই, বিএনপি আন্তরিক কিনা বিচার বিভাগ স্বাধীন করায়, সেটার প্রথম পরীক্ষা হবে যে সামনে যে বিচারপতি নিয়োগ হবে, আমাদের অনেক বিচারপতি রিটায়ারমেন্টে গেছেন, তারা যদি বিচারক নিয়োগ আইন না তৈরি করে আবারও আগের মতো নানা সিস্টেমে বিচারপতি নিয়োগ দেয়, তাহলে বুঝতে হবে যে ওনাদের উদ্দেশ্য মহৎ ছিল না। আর যদি ধরেন পার্লামেন্ট তো সেশন শেষ, নেক্সট সেশন হতে সময় লাগে, খুব বেশি সময় লাগবে না আমার মনে হয়, জুনে। তো এর মধ্যে আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট বন্ধ আছে, ঈদের বন্ধ 15-20 দিন। আমি মনে করি নেক্সট সেশনই বিচারক নিয়োগ আইনটা ওনারা ভালোভাবে প্রস্তাব দিক, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে যদি আইনের মাধ্যমে বিচারপতি নিয়োগ করে, তাহলে যারা এই প্রশ্নগুলো করছে যে ওনারা কেন এই আইনটা বাদ দিলেন, তাদের আর কথা থাকবে না। কিন্তু যদি ওনারা আইন তৈরি না করে আগেকার ধরেন 91 থেকে যেভাবে চলছে সেইভাবেই যদি বিচারক নিয়োগ দেন, তাহলে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। আর যে কথাটা বলা জরুরি, আপা বলেছেন, যেটা আমি বলেছি যে ডেভেলপমেন্ট বা মন্ত্রিসভা নিয়ে আপাতত কোনো এখন পর্যন্ত বিতর্ক নাই। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ধরেন এই সুপ্রিম কোর্ট অঙ্গনে আমরা দেখছি ইউনূস সাহেবদের এবং তার আগে শেখ হাসিনার সরকারের মতোই অ্যাটর্নি জেনারেল অফিসদের কর্মকাণ্ড। এখান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি ন্যায় বিচার করতে চাইলে আমাদের ওই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে একজন মানুষকে বিনা বিচারে জেলে রাখলেই বোধহয় শাস্তি হয় না। আপনি জামিন হবে, আপনি দ্রুত বিচার করে যার যেটা শাস্তি প্রাপ্য আছে সেটা দিয়ে দেন, যাবজ্জীবন ফাঁসি, 10 বছর, 5 বছর, তাই না? দেখেন, আওয়ামী লীগ আইন করেছিল সন্ত্রাস দমন আইন 2009, কোনো প্রয়োজন ছিল না। আমরা তখন তরুণ আইনজীবী হিসাবে প্রতিবাদ করেছিলাম। ওটার একটা 18 ধারা ছিল যে সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সত্তাকে নিষিদ্ধ করবে বা যে কোনো ব্যক্তিকে। আমরা বলেছিলাম এটা সর্বনাশ হবে। দেখেন আজকে আওয়ামী লীগ সেটারই হচ্ছে। আরেকটা আমি মনে করি আপনাদের চিন্তার জন্য, আপনারা তো আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই টিকে আছেন। সুতরাং একটি রাজনৈতিক আদর্শকে, ভালো হোক খারাপ হোক, তাকে আপনি নিষিদ্ধ করা মানে কি জানেন? তাকে আরো জনপ্রিয় করে দেওয়া। আর এর মধ্য দিয়ে যেটা হবে, আওয়ামী লীগের মধ্যে যারা দোষী ছিল তাদের ন্যায্য বিচারটাও আপনারা করতে পারবেন না, কারণ বলবে যে আমি নিষিদ্ধ, আমি কোর্টেই ঢুকতে পারি না, দেশে আসতে পারি না। এই জন্য আমি মনে করি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব যেরকম সাজেদা চৌধুরী এবং প্রয়াত জোহরা তাজউদ্দিনের আওয়ামী লীগের দরখাস্তে অনুমতি দিয়েছিল, পলিটিক্যাল পার্টি রেগুলেশন 1977-এ, গোলাম আজম সাহেবকেও নিয়ে এসেছিল, এটা নিয়েও প্রতিবাদ ছিল। আমি যেটুকু বুঝি একজন নাগরিক হিসাবে, ওনার ভিউ ছিল যে সবাই রাজনীতি করো, জনগণ ডিসাইড করুক। তা আপনাদেরও সেই ধারায় ফেরা দরকার। জি, প্রথমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি এখনও আলোচনা হয় যে উনি তখন এই ক্ষমাগুলো না করলে হয়তো ওনাকে নির্মমভাবে হত্যার শিকার হতে হতো না। উনি উদার গণতান্ত্রিক চর্চা করতেন, সবার জন্য সেই পথ তিনি খোলা রেখেছিলেন। এখন একটা বিষয় আছে, আমাদের যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে, এখানে জনগণের ম্যান্ডেট, জনগণের কথা, জনগণ কি চায়, এখানে আমরা এবং জনগণ, আমরা যখন বিরোধী দল তখন আমরা অনেক কিছুই চাইতে পারি এবং আমরা যা ইচ্ছে তা বলতে পারি, করতে পারি। আমাদেরকে দমন পীড়ন করা হবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যখন আমি রাষ্ট্রে দায়িত্বে আছি, তখন কিন্তু আমাকে জনগণ কি চায় সেটা আমাকে জানতে হয়। সেটা আমি অবশ্যই আমি সেই গণ অভ্যুত্থান দেখলেই তো সেটা পেয়ে যাই। সেই গণ অভ্যুত্থানের দিকে তাকালেই তো সব পাই। সেটা পেয়েছেন আপনি, তার পতনটা, কিন্তু তারপরে গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে যেটা মানুষ দেখেছে, উনি যেগুলো বললেন, এই যে 15 মাস 17 মাস, সেটা তো মানুষ চায়নি। এখন পর্যন্ত কি জনগণকে দেখেছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা তারা বলেছেন? আওয়ামী লীগ নিজেই তো চাইছে না। আপনি দেখেন, আমি দুই একটা জিনিস আপনাকে বলি। উনি জামিনের কথা বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যখন নির্যাতিত ছিলাম, আমাদের তো জামিন হলে আমাদের গেট থেকে আবার রিঅ্যারেস্ট হতো। আমাদের 12 মাসের বাচ্চাকেও কিন্তু আটকে রাখার ইতিহাস আছে। কিন্তু আমি সেই কথাটার অ্যান্সার দিচ্ছি। ছাত্র আপনার আওয়ামী লীগের একজন নারী নেত্রীকে যখন গ্রেপ্তার করা হলো এবং তার ছোট বাচ্চার কথা যখন বলা হলো, সাথে সাথে কিন্তু তাকে মুক্ত করে দেওয়া হলো। আপনি দেখেন, এইটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, তাকে কেন ছেড়ে দেওয়া হলো। আমাদের ওই সময়
অমুককে ছাড়া হয় নাই, এখন তো বলতে হবে যে প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছেন যে আমি জনপ্রিয়তার রাজনীতি করতে চাই না, যেটা রাইট সেটা করতে চাই। এখন দেখেন, আপনি আওয়ামী লীগের লোকজনের কথা বলছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা আসলে জামিন যোগ্য, তাদেরকে তো জামিন দিতে হবে। আওয়ামী লীগ করলেই তো আপনি বছরের পর বছর তাকে জেলখানায় ধরে রাখতে পারেন না। যদি আমি বিনা বিচারে, সেটাই তো আমি বলছি, তাকে আপনি বিনা বিচারে আটকে রাখতে পারেন না। তো যখন তাকে আপনার হচ্ছে অপরাধ বিবেচনায় তাকে জামিন দেওয়া হলো, তখন আপনারা বলছেন যে আমরা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছি, আমাদের আইনজীবীরা টাকা খাচ্ছে, আমাদের বিরুদ্ধে আবার ব্লেম চলে আসে। আমরা আসলে যাবোটা কোথায়? আমরা যদি বিচার বিভাগকে স্বাধীন করি, যে স্বাধীনভাবে তারা কাজ করছে, যার যতটুকু অন্যায় তার ভিত্তিতে তার বিচার হবে, তাকে সেই সুযোগ সুবিধা দিতে হবে। যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে, তখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছি। আমরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিলাম তাদের দিয়ে। তাদেরকে ফিরিয়ে আনলে আমাদের আসলে কী লাভ হবে? তবে জনগণ যদি তাদেরকে ফিরিয়ে আনতে চায়, নিশ্চয়ই সেটা বিবেচনা করবে সরকার। কিন্তু আমাদের সেটা বুঝতে হবে জনগণ চাচ্ছে কিনা। এখনো এত লাশের দাগ, এত রক্তের দাগ, এত লাশের গন্ধ এখনো মানুষ মনে হয় না ভুলেছে কি? আমার মনে হয় না। জনগণের মনে যদি সেই জায়গায় আসে, অবশ্যই সেটা আমরা দেখতে পারবো। এই আলোচনা তো আছে যে ৭১-এর রক্তের দাগ যাদের হাতে আছে তারাও তো রাজনীতিতে আছে। হ্যাঁ, রক্তের দাগ যাদের আছে, আমি বুঝতে পেরেছি আপনি ৭১-এর কথা বোঝাতে চেয়েছেন। দেখেন, আমরা পাকিস্তানি প্লেয়ারদেরকে নিয়েও কিন্তু খেলি, আমাদের অসংখ্যবার আমাদের এখানে। এখন আমি বলতে চাচ্ছি, দেখেন, ওরা যখন খেলাধুলায় নামে তখন কি আমাদের মাথায় থাকে না যে পাকিস্তান থেকে এসেছে? থাকে কিন্তু। তো আপনার তো সময়ের পরিক্রমে অনেক কিছু পরিবর্তন হয়। আপনি জামায়াত ইসলামে যারা একেবারে ট্যাগ দেওয়া রাজাকার, আপনি তাদের দায় যেমন এড়াতে তারা কোনোদিনও পারবে না, কখনো পারবে না। বাংলাদেশের জনগণ রাজাকারদের কখনোই ক্ষমা করবে না, এটা যেমন সত্য। যারা এখন আসলেই এইটার সাথে সম্পৃক্ত না, আপনি তাদেরকে রাজনীতির পরিবেশ কিংবা এই জায়গাটাও দিতে হবে। তবে অবশ্যই আমাদের পরীক্ষার তাদের পরীক্ষার মধ্যে রাত দিন পার্থক্য থাকবে, খুব স্বাভাবিক। তাদেরকে বারবার পরীক্ষা দিয়ে বাংলাদেশের জনগণের কাছে বুঝিয়ে যেতে হবে যে সে আসলে বাংলাদেশকে ধারণ করে কিনা। ধন্যবাদ। একেবারে শেষ, আমরা ক্লোজিং রিমার্কস 2 মিনিট সময় আপনার জন্য। না, এটা উনি বলেছেন যেটা, আমি কিন্তু বলছি না যে কালকেই অন্যরা আসুক, এই আসুক। আমি বলছি ভোটের সময়টা কি হয়েছে। কারণ একটা জিনিস আছে যে রাজনৈতিক রেটরিক, একটা বাস্তব কি। বাস্তবে কি বিএনপি, জামাত বা এনসিপি কেউ গিয়ে এলাকায় বলেছে এই তোমরা যারা আওয়ামী লীগের সমর্থক কেউ আমাদের ভোট দিও না? বরং তো ভোট চেয়েছে যে যেভাবে পেরেছে, এটা তো প্রকাশ্যে চেয়েছে। আর 1979 সাল থেকে যদি আপনি ভোটের পরিসংখ্যান দেখেন, 2008 পর্যন্ত 14-18 তো কোনো নির্বাচনই হয়নি, 24, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি, আমি হিসাব নিয়ে দেখেছি, দুটি দল 72 থেকে 73% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। কোনোবার আওয়ামী লীগ 40% পেয়েছে, বিএনপি 38%, কোনোবার বিএনপি 44%, আওয়ামী লীগ 38%। ধরেন আমাদের ওই সিস্টেমের কারণে হয়তো মনে হয়েছে, যেমন 2008-এ ধরেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সিট পেয়েছিল 30টা, মনে হতে পারে অনেক কমই হয়তো, কিন্তু ভোটের পার্সেন্টেজ আওয়ামী লীগের থেকে 5-6% মাত্র কম। অর্থাৎ আমি বলছি এই জনগোষ্ঠীর 72% যে দুটি দল প্রতিনিধিত্ব করে, আমি শুধু আপনাদের ক্ষেত্রে বলছি না, আওয়ামী লীগ আমলে আমি বলেছি যে একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা ছাড়া একে অপরকে ইনহেলিয়েশন করে দেবেন, শেষ করে দেবেন, এইটা করলে আপনি দেশ নিয়ে এগুতে পারবেন না। হ্যাঁ, দেখেন, মুসলিম লীগকে কেউ নিষিদ্ধ করেনি, কিন্তু মুসলিম লীগ নিজেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বা ধরেন এখন যেটা কমিউনিস্ট পার্টি আছে, সেটা পাকিস্তান আমলে পুরো 24 বছর নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের সাংঘাতিক প্রভাব ছিল। ছাত্র ইউনিয়ন, স্বাধীনোত্তর বাংলাদেশে ছিল, এরশাদ বিরোধী আন্দোলনে কমিউনিস্ট পার্টি, মোহাম্মদ ফরহাদ, এদের অসাধারণ অবদান, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন। কিন্তু নানা কারণে, আমি সেই বিশ্লেষণে গেলাম না, আজকে তারা ইনসিগনিফিকেন্ট হয়ে পড়ছে, অনেক যোগ্য সৎ নেতা থাকার সত্ত্বেও। আপনি রাজনীতিকে কিন্তু রাজনীতিকভাবে মোকাবেলা না করলে হবে কি, বুমেরাং হবে। এখানে একটা বিষয় আছে, আপনি এটা বিএনপির একক সিদ্ধান্ত, বিষয়টা সেরকম না। এখানে যদি আমি সংসদে কোনো একটা বিষয় উপস্থাপন হয় কিংবা আপনার সব দলমত নির্বিশেষে যখন কোনো সিদ্ধান্ত আসে, তখন আসলে একটা দলের একক সিদ্ধান্ত যদি হতো তাহলে একটা বিষয় ছিল। আমরা যেমন চাই, আমরা তো চাইবই, আমরা নির্যাতিত ছিলাম বেশি, আমরা কিন্তু চাইবো, আমরা কিন্তু চাইবো। আপনি দেখেন প্রস্তাবটা কিন্তু আমাদেরও আগে, আমি বলছি আমাদেরও আগে কিন্তু জামায়াত এবং এনসিপি সেই দাবি তুলেছে
তাই কি না? এবং আপনি দেখেন পুরো মানে আপনার সো অন্তর্বর্তীকালীন প্রশ্ন হচ্ছে সরকার যে পলিটিক্স ডিকটেট করবে কে, এনসিপি জামাত না বিএনপি? কে আসলে রাজনীতিটা নির্ধারণ করবে, রাজনীতি মানে দেশের যে কোনো বড় সিদ্ধান্ত? ডেফিনেটলি, যেহেতু বিএনপি অনেক সংখ্যাগরিষ্ঠ একটা দল এবং অনেক বেশি আসন নিয়ে নির্বাচিত হয়েছে, তার থাকবে। এখন আমি নির্যাতিত, আমি তো চাচ্ছি না। এখন আপনি যদি এটা আমি এখন দিয়ে দিলাম, আমাকে দেওয়ার ক্ষেত্রে তো চিন্তা করতে হবে আমি যাদেরকে বিরোধী দল নিয়ে আমি বাংলাদেশটা চালাবো, যেখানে একটা দলের কোনো এখন বর্তমানে যেই নেত্রী এখানেই নাই, তার অস্তিত্বই আমরা দেখছি না, খুব স্বাভাবিক, এটাকে এইভাবেই চিন্তা করতে হবে। আমি তাকে টানাটানি করে আমার যে গোছানো বাংলাদেশটা নিয়ে চিন্তা করছি, আমি কেন এই ঝামেলা উস্কে দিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা নষ্ট করব? আমার এখন বিরোধী দলকে নিয়ে কাজ করতে হবে। সেই অবস্থা এখন নাই যে তারা ওয়াকআউট করে চলে যাবে, আমি একা একা চালাবো। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি তাদেরও মতের প্রাধান্য দেই। আমি যেটা চাই সেও সেটা চাই। সে তো একটা বারের জন্য বলে নাই যে আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছি। তারাও কিন্তু একই কথা বলেছে। আজকে যদি আমরা এটা উপস্থাপন করতাম, আমরা যদি একটা উপস্থাপন করতাম, তাহলে কিন্তু বড় ধরনের একটা আন্দোলন শুরু হয়ে যেত। প্রশ্নটা হচ্ছে আপনি তাদের গণভোট জুলাই সনদকে গুরুত্ব দিচ্ছেন না। জুলাই কিন্তু সনদ, আপনি, আমি বলি আমার হাতে সময় নেই, আমি তো জুলাই সনদ নিয়ে এত সেনসিটিভ না, কারণ আমাদের মূল সংবিধানই এনাফ। আমি বলছি আপনি যেহেতু তাদের অনেকগুলোকে ডিক্টেট করছেন না, মানছেন না, আমি এখনই বলছি না, কিন্তু আমি বলছি রিয়েলিটিটা বলছি যে এই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দুটি বড় রাজনৈতিক দল। কিন্তু সেইটাকে আপনার মনে হয় এই এত বড় ঘটনার পরে, আপনি এত বড় ঘটনার পরে ঠিক আজকেই কালকেই চলে আসবে? নিশ্চয়ই এটা হবে যদি জনগণ, আমি আবারও বলছি, জনগণ যদি তাদেরকে ফিরিয়ে আনতে চায় তাহলে হবে, কিন্তু এটা এই মুহূর্তে হচ্ছে না। কারণ এই মুহূর্তে কেউই আওয়ামী লীগকে মেনে নিচ্ছে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব, পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। মিস্টার সৈয়দ মামুন মাহবুব এবং মিস নাদিয়া পাঠান পাপন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক বিষয়ে একমত, কোনো বিষয়ে খানিকটা ভিন্ন মত আছে, কিন্তু মূল কথা সেটা হচ্ছে যে দেশ ভালো চলছে কিনা, মানুষ সন্তুষ্ট কিনা, এবং তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে সুশাসন নিশ্চিত করা। তার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, এবং আইনের শাসনের সঙ্গে গণতন্ত্রের একটা নিবিড় সম্পর্ক আছে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। আরেকটা প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে স্বাধীনভাবে, এমন একটা ব্যবস্থা নিশ্চিত করা যে ব্যবস্থা শুধুমাত্র কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর উপর নির্ভর করবে না। ব্যবস্থাই আসলে দেশকে সামনের দিকে নিয়ে যাবে। আর সব কথা শেষ কথা, যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষকে, জনগণকে সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা দেয়া, এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।